আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় ইহুদি বিদ্বেষী এক তরুণের ইউক্রেনে ব্যাপক মরণঘাতী হামলা রাশিয়ার। গাজায় চলছে ইসরায়েলের নির্বিচার হত্যা। রোববারের হামলায় একসাথে নিহত 6 ভাই। চীনের বিরুদ্ধে শুল্ক কমানোয় আবার কিছুটা স্বস্তি ফিরল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের একজন তরুণ। নিকিতা কাসাপ নামক 17 বছরের ওই তরুণ একজন উগ্রবাদী শ্বেতাঙ্গ খ্রিস্টান। গত মাসে তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। নিকিতা কাসাপের টেলিফোন কল, উদ্ধার করা বিভিন্ন ডকুমেন্ট অনুসারে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে সে ইউক্রেনে পালাতে চেয়েছিল। আর এই হত্যার দায় সে চাপাতে চেয়েছিল রাশিয়ার ওপর। কেন সে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল এ বিষয়ে তার টেলিফোন আলোচনায় যা রয়েছে তা হলো, নিকিতা কাসাপ বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইহুদিরা দখল করে নিয়েছে। ইহুদিদের হাত থেকে আমেরিকা ও শ্বেতাঙ্গ আমেরিকানদের রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হত্যার মাধ্যমে ট্রাম্প সরকারের পতন ঘটাতে হবে। এছাড়া আমেরিকা এবং আমেরিকান শ্বেতাঙ্গদের বাঁচানোর আর কোনো পথ নেই। এফবিআই থেকে প্রকাশিত আনসিল্ড ডকুমেন্ট রয়েছে এসব তথ্য। নিকিতা কাসাপের টেলিফোন সংলাপে আরও রয়েছে, হত্যা মিশন সফল করার পর তিনি ইউক্রেনে পালিয়ে যাবেন। তার আগে যুক্তরাষ্ট্রে কিছুদিন আত্মগোপনে থাকবেন। এরপর যদি প্রকাশ হয় তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তবু ইউক্রেনে থাকতে তার আর কোনো সমস্যা হবে না বলে টেলিফোন আলাপে উল্লেখ করেন নিকিতা কাসাপ। আর এই হত্যাকাণ্ড এমনভাবে সাজানো হবে যেন সহজেই এজন্য রাশিয়াকে দোষারোপ করা যায়। এফবিআই প্রকাশিত ডকুমেন্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে হত্যার ফান্ড সংগ্রহের জন্য নিকিতা কাসাপ হত্যা করেছে তার পিতামাতাকে। এরপর পারিবারিক অর্থ ও মূল্যবান অনেক জিনিসের অধিকারী হয় সে। সংগ্রহ করে বিভিন্ন ধরনের অস্ত্র। হত্যা মিশন পরিচালনা এবং যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য সে তৈরি করেছে একটি ম্যানিফেস্টো। আর আরও ছিল শক্তিশালী একটি ড্রোন সংগ্রহ করা। তার কাছে বিভিন্ন ধরনের অস্ত্র, ম্যানিফেস্টো সহ অনেক কিছু সংগ্রহ করেছে এফবিআই। নিকিতা কাসাপের বাড়ি যুক্তরাষ্ট্রের উইসকনসিনে। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে এই হত্যা মিশনের সাথে জড়িত থাকতে পারে ইউক্রেন। কারণ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেওয়ায় বর্তমানে বড় ধরনের বিপদে আছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উত্তরের সুমি অঞ্চলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এই হামলায় নিহত হয়েছে কমপক্ষে 34 জন। চলতি বছর এটাই ছিল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে মরণঘাতী হামলা। ইউক্রেন যুদ্ধের শুরুতে সুমি অঞ্চল দখল করেছিল রাশিয়া, কিন্তু সেনা সংকটের কারণে সুমি, খার্কিভ, খারসান সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দখল ছেড়ে দেয় রাশিয়া। কিন্তু পরবর্তীতে ইউক্রেন সুমি এবং খার্কিভ অঞ্চল ব্যবহার করে একের পর এক ধ্বংসাত্মক হামলা ও অভিযান চালিয়েছে রাশিয়ার বেলগোরদ সহ সীমান্ত অঞ্চলে। সর্বশেষ গত বছর অগাস্টে ইউক্রেন আর্মি দখলে নেয় সুমি ও খার্কিভ সংলগ্ন রাশিয়ার কুরস্ক অঞ্চলের বিশাল এলাকা। বর্তমানে রাশিয়া কুরস্ক মুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে এবং তার অংশ হিসেবে তারা সুমি দখলের নতুন করে পরিকল্পনা নিয়েছে। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে রাশিয়া সুমি ও খার্কিভ থেকে বিচ্ছিন্ন করেছে কুরস্ক অঞ্চল। কয়েক মাস ধরে রাশিয়ার সেনা অবস্থান নিয়েছে ইউক্রেনের সুমি অঞ্চলে। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা কুরস্ক মুক্ত করেছে, কিন্তু ইউক্রেন দাবি করে কুরস্কে এখনও রয়েছে তাদের সেনা। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে তাদের মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে ইউক্রেনের একটি F-16 ফাইটার জেট। গত শনিবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান তাদের একটি F-16 জেট বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয় বিমানটির পাইলট। ইউক্রেনের সূত্র উল্লেখ করে বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধবিমানটি লক্ষ্য করে রাশিয়া পরপর 3টি মিসাইল ছোড়ে। এসব মিসাইলের মধ্যে ছিল একটি S-400। এর আগেও ইউক্রেনের একটি F-16 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। তবে রাশিয়া এবার স্বীকার করল তাদের মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বিমানটি। ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী F-16 ফাইটার জেট অর্জন করলেও ব্যবহার করতে পারছে না রাশিয়ার হামলার ভয়ে।
স্মার্টফোন, কম্পিউটার, চিপ, মেমোরি কার্ড সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করার পর অনেকটা স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ও অর্থনীতিতে। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, স্মার্টফোন ও কম্পিউটার সহ আরও কিছু পণ্যের ক্ষেত্রে চীন সহ সব দেশের ওপর থেকে তুলে নেওয়া হলো অতিরিক্ত শুল্ক। তার আগে বিভিন্ন দেশের বিরুদ্ধে আরোপ করা অতিরিক্ত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। তবে চীনের বিরুদ্ধে কমপক্ষে ২০% এবং অন্যান্য দেশের উপর কমপক্ষে 10% মৌলিক শুল্ক বজায় থাকবে। ডোনাল্ড ট্রাম্প চীন থেকে সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। সেখান থেকে স্মার্টফোন, কম্পিউটার, অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে শুল্ক ১২০% কমিয়ে আনা একটি বড় ধরনের স্বস্তিদায়ক ঘটনা টেক জায়ান্ট কোম্পানিগুলোর জন্য। স্মার্টফোন ও কম্পিউটার আমদানির ওপর থেকে শুল্ক কমিয়ে আনায় শনিবার থেকে শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে ডাও জোন্স, S&P 500, ন্যাসডাক, অ্যাপল সহ অনেক প্রতিষ্ঠানের। যুক্তরাষ্ট্রের অ্যাপল কোম্পানি তাদের ৮০% আইফোন তৈরি করে চীনের বিরুদ্ধে ১৪৫% শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ৫টি টেক জায়ান্ট মাত্র কয়েক দিনের মধ্যে বাজার থেকে $১,৮০০ বিলিয়ন মূলধন। এসব প্রতিষ্ঠান হলো অ্যাপল কম্পিউটার, টেসলা, অ্যামাজন, গুগল এবং ফেসবুক। এই ৫টি প্রতিষ্ঠানই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে বিপুল পরিমাণ অর্থ ঢেলেছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক নীতিতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় তারা। রোববার CNN-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছিল, এরকম অগণিত বড় বড় কৃষক, ব্যবসায়ী বর্তমানে দেউলিয়া হবার পথে তার শুল্ক নীতির কারণে। তারা এখন আফসোস করছেন ট্রাম্পের পক্ষে প্রচারণা চালানোর জন্য। CNN-এর খবরে বলা হয়েছে, ২০১৮ সালে চীনের সাথে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে $২৭ বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি খাত। এবার এই ক্ষতির পরিমাণ বাড়বে কয়েক গুণ বেশি। যুক্তরাষ্ট্রের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক যন্ত্র আমদানি করা হয়ে থাকে চীন থেকে। গাজায় চলছে ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলা এবং গণহত্যা। রোববার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে এক হামলায় একসাথে নিহত হয়েছে ৬ ভাই। তারা সবাই একত্রে ত্রাণ বিতরণের কাজ করছিল। এছাড়া আল আহলি হাসপাতালে হামলায় নিহত হয়েছে শিশুসহ চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন আহত রোগী। এদিকে হামাসের একটি প্রতিনিধি দল রোববার মিশরের রাজধানী কায়রো পৌঁছেছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য। ২ মাসের যুদ্ধবিরতি শেষে গত ১৭ মার্চ থেকে ইসরায়েল বিরামহীন বিমান হামলা শুরু করে গাজায়। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৫০০০-এর বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৫১,০০০। তবে বেসরকারি হিসেব অনুসারে এই সংখ্যা ২ লাখের বেশি। এদিকে গাজায় গণহত্যা বন্ধে আরব দেশগুলো কোনো ভূমিকা পালন না করায় সারা বিশ্বে তীব্র সমালোচনা চলছে আরব রাজাদের বিরুদ্ধে। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদী মানুষ মনে করে, আরবরা এক হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলে এবং তেলকে অস্ত্র হিসেবে প্রয়োগ করলে যে কোনো সময় বন্ধ করা সম্ভব গাজায় ইসরায়েলের পৈশাচিক বর্বরতা। কেবল তাই নয়, আরবরা চাইলে ফিলিস্তিনিদের জন্য হতে পারে একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রতিযোগিতায় লিপ্ত বর্তমানে। অপরদিকে মুসলিম দেশগুলোর সংস্থা OICর সম্পূর্ণ নীরবতায় প্রতিষ্ঠানটির বিলুপ্তি দাবি করেছেন অনেকে। কারণ এই প্রতিষ্ঠানটিও চলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ইশারায়। গাজার ন্যায় ইয়েমেনেও অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। যুক্তরাষ্ট্র রোববার কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানা সহ আরও বিভিন্ন এলাকায়। ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, নাজাহ এলাকায় তারা ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন। তাদের নিজস্ব তৈরি সারফেস টু এয়ার মিসাইলের কাছে ভূপাতিত করা হয়েছে ড্রোন বিমানটি। যুদ্ধ শুরুর পর অর্ধ ডজনের বেশি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হল ইয়েমেনে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।